হে গাইস, তো এখন আমরা কথা বলবো বাদামি হায়নার কবলের। এখানে দেবালাই ভট্টাচার্যর যে টেকটা কি, তার ভয়েসটা কি বলছে, অ্যাজ এ ডিরেক্টর তার যে থিওরিটা কি বা এই ধরনের সিনেমা সে কেন বানাচ্ছে। আই এম ধ্রুব, ওয়েলকাম টু রেড রিভিউজ, লেটস স্টার্ট। তো এইবার দেখুন, অনেক কিছু বলতে হবে, তো তার আগে আমি দুটো ভিডিও বানিয়েছি। একটা হচ্ছে যে 1.5 মিনিটের যে অ্যাকচুয়ালি ট্রেলারটা আমার কেমন লেগেছে সেটা দেখে নিতে পারেন, এবং সেকেন্ডে একটা ভিডিও বানিয়েছি হোয়াট ইজ পাল্প ফিকশন, এবং আমি জাস্ট দেবালাই ভট্টাচার্যর টেকটা কি, এই সিনেমাটা নিয়ে, এই সিনেমাটা এমন কেন, মানে ট্রেলারটা এই ধরনেরই তৈরি হলো কেন, এবং দীপক চ্যাটার্জি অ্যাজ এ ডিটেকটিভ এলো কেন, এই সব কিছু নিয়ে এখন কথা হবে। তাহলে এটা অ্যাকচুয়ালি কিন্তু এক্সিস্ট করে, মানে এটা যেমন আমাদের ফেলুদা বা ব্যোমকেশ, এটা যেমন সত্যজিৎ রায় লিখেছে বা আমাদের শরদিন্দুবাবু লিখেছে, সেরকম কিন্তু এই স্বপন কুমার, এটা তার পেন নেম, আসল নাম হচ্ছে তার সমরেন্দ্রনাথ পাণ্ডে। সে কিন্তু এই 1953 সালের পর থেকেই শুরু করেছিলেন 20টা এরকম গল্প লেখা দীপক চ্যাটার্জি বলে একটা ক্যারেক্টারের ওপর, এটা ডিটেকটিভের ওপর। কিন্তু এই ডিটেকটিভটা বাকি ডিটেকটিভের থেকে, মানে আমাদের যেটা রিয়েলিস্টিক ডিটেকটিভ বলা হয় তার মতো নয়, এটা একটা সুপার হিরো ডিটেকটিভ, তাই একে পাল্প ফিকশন বলা যেতে পারে। পাল্প ফিকশন, পাল্প আর ফিকশন যদি সোজা কথায় বলি, পাল্প মানে হচ্ছে এমন কোনো পপুলার রাইটিং যেটা অ্যাকচুয়ালি ইন্টেলেকচুয়ালরা বলে যে তার ভেতর সাবস্টেন্স নেই কো, এবং সেখানেতে ফ্যান্টাসির বেশি সাহায্য নেওয়া হয়, সেখানে রোম্যান্স থাকে, সেখানে সেক্সুয়াল অ্যাঙ্গেল থাকে, সেখানে ভায়োলেন্স থাকে, সবই এক্স্যাজারেটেড ফর্মে থাকে। এবং সেখানেতে এই ডিটেকটিভ যে জনরাটা বা বলতে পারেন সায়েন্স ফিকশন যে জনরাটা, এই সব জনরা কিন্তু এই পাল্প ফিকশন থেকে উঠে এসছে। এবং এটা প্রথম দিকে পাল্প ম্যাগাজিনে এই ধরনের গল্প বেরোতে বলে পাল্প বলা হতো বা পাল্প ম্যাগাজিন বলা হতো, এবং যেহেতু ফিকশনাল গল্প বলা হচ্ছে, মানে কাল্পনিক গল্প বলা হচ্ছে, এই কারণেই পুরো যে সিস্টেমটাকে বা এই ধরনের পুরো সব কিছুকেই পাল্প ফিকশন বলা হয়। এবার ইনি হচ্ছেন পাল্প ফিকশন স্টাইলের, মানে এনার যে মানে মূল নায়ক বা দীপক চ্যাটার্জি, এই স্বপন কুমারের যে দীপক চ্যাটার্জি, সেটা কিন্তু পাল্প ফিকশন স্টাইলের সুপার হিরো টাইপের একটা গোয়েন্দা। বাস্তবের সাথে তার কোনো মিল নেই, তাই বাঙালি তাকে কোনোদিন কদর করেনি, এবং 2001-এর পর তার কোনো বই কিন্তু ছাপা হয়নি। 2001 রিসেন্ট টাইম আবার ছাপা হচ্ছে, কিন্তু 2001-এতেই সেই দিকে মানে বই ছাপা তার বন্ধ হয়ে যায়, কারণ বাঙালি এরিটিজম মেন্টালিটিতে ছিল কয়েকটা গোয়েন্দা, তার মধ্যে ফেলুদা এবং ব্যোমকেশ হচ্ছে সর্বসেরা, কারণ তারা রিয়েলিস্টিক। কিন্তু ভালো করে দেখলে দেখবেন যে তারাও রিয়েলিস্টিক নয়, আমরা তাদের বলছি যে তারা রিয়েলিস্টিক, কিন্তু তারা রিয়েলিজম থেকে প্রচুর দূরে, তারা কিন্তু অ্যাকচুয়ালি হিরো, ওই কারণেই আমাদের পছন্দ। এবং যেখানে তারা ফিকশন আকারে তাকে হিরোইকভাবে এন্টারটেইন করা হচ্ছে এবং মাসদের জন্য বানানো হচ্ছে, সেই গোয়েন্দাকে কিন্তু আজ পর্যন্ত বাঙালিরা অ্যাকসেপ্টেড করেনি। দেখুন, একটা মাস সিনেমা বা মাস লেখা কাদের জন্য? মাসদের জন্য, সবার জন্য, মানে যারা সমাজে নিচের স্তরে আছে তাদের জন্য তো লেখা, তবে তো সেটা মাসদের জন্য হবে, কিছু লোকের জন্য তো লেখাটা হলে হবে না। কিন্তু সেই ধরনের যখন লেখা হলো, তখন কিন্তু বাংলা সমাজ বা বাংলা কালচার নিজের মধ্যে একটা চারদিকে গন্ডি বানিয়ে সেই নভেলটাকে বা সেই ডিরেক্টিভটাকে রিজেক্ট করলো, এবং এটা হয়েছে। এবং দেবালাই ভট্টাচার্যকে এবার নিয়ে কথা বলি, তারপর এই দুটোকে কানেক্ট করবো। দেবালাই ভট্টাচার্য তার আগে সিনেমা করতো বা হইচইয়ের কাজ করতো, তার থেকে সে কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে তার 2019-এর ড্রাকুলা স্যার বেরোনোর পর সে কিন্তু একটা ডিফারেন্ট ডিরেক্টর নাও। এবং তার যদি এই 2019-এর ড্রাকুলা স্যারের জার্নি থেকে শুরু করেন, তাহলে দেখবেন দেবালাই ভট্টাচার্য একটা ডিফারেন্ট ভয়েস আছে সিনেমা নিয়ে। তার ক্যারেক্টাররা মার্জিনালাইজড ক্যারেক্টার, তারা চ্যালেঞ্জ, সোশ্যালি চ্যালেঞ্জ, সমাজের মধ্যে কোথাও তারা উপেক্ষিত। সোজা কথা বলতে গেলে যদি দেখেন যে ড্রাকুলা স্যার, সেখানে আমাদের অমল ক্যারেক্টারটা কিন্তু সমাজ থেকে উপেক্ষিত, সে কিন্তু মানে সমাজ থেকে পালাচ্ছে, কারণ কি সমাজ তাকে তার মতো করে অ্যাকসেপ্ট করছে না। সমাজের যে কালচারাল নর্মস, বাঙালিদের যে কালচারাল নর্মস, সেখানে কিন্তু সে কোথাও ফিট হচ্ছে না, এবং ফিট হচ্ছে না বলেই তাকে অত মানে মাথাতে মস্তিষ্কতে অত কিছু মানে ভাবতে হচ্ছে। এবং সেই জায়গাতে যদি আমরা দেখি, স্বপন কুমারও এই সিনেমাতে দেখানো হচ্ছে বা এই ট্রেলারে যা দেখছি, দীপক চ্যাটার্জি বলছে বা দীপক চ্যাটার্জি ক্যারেক্টারটাও কিন্তু বাঙালির কাছে মানে কি বলে, অ্যাডপ্ট হয়নি, বাঙালি তাকে অ্যাডপ্ট করেনি। যেমন ফেলুদাকে করেছে, ব্যোমকেশকে করেছে, সেই ক্যারেক্টারটা কিন্তু মানে যদি ক্যারেক্টারটাকে আপনি সত্যিকারের জীবনে কোনো লোক ভাবেন, সেই ক্যারেক্টারটা কিন্তু বাঙালি গ্রহণ করেনি, এবং তাকেও কিন্তু মার্জিনালাইজ করা হয়েছে। যেমন আমাদের অমলকে করা হয়েছিল, তাকে কিন্তু এক ঘরে করে দেওয়া হয়েছে, তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। সেই কারণে সে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, দীপক চ্যাটার্জিকে দেখাচ্ছে সেই সত্তাটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, এবং সেটা কার মস্তিষ্ক প্রসূত, সেটা চলছে আমাদের স্বপন কুমারের মস্তিষ্কে, এই ঘটনাগুলো চলছে। এবার দেখুন, এইটা দুটো জনরার মিক্সে তৈরি একটা বলতে পারেন সিনেমা, এবং ট্রেলারটা দেখে সেটাই তাই বোঝা যাচ্ছে। একটা হচ্ছে পাল্প ফিকশন, যেটা আমি বললাম, সবকিছু এক্স্যাজারেটেড ভার্সনে দেখানো হচ্ছে, এবং ইচ্ছা করি কার্টুনিশ গ্রাফিক্স রাখা হয়েছে, ভিএফএক্স এর কাজ, যাতে ওই জায়গাগুলোকে আমরা ফান হিসেবে নিই বা কমিক এলিমেন্ট হিসেবে নিই, এবং ভায়োলেন্সটাকেও যেন ওইভাবে না নিয়ে অন্য রকম নিই, যেখানেতে বন্দুক থেকে গোলাপ বেরোচ্ছে, বা ভাবুন দু হাতে বন্দুক এবং এক হাতে টর্চ, এগুলো কি সম্ভব? এই জিনিসগুলো কি কিন্তু পাল্পের টাচ আছে, এবং মেটাফিকশনও যাচ্ছে সিনেমার ভেতর সিনেমা ঘটছে। এবার যদি বলি এই মেটাফিকশনের সিনেমা ভালো ভালো কি আছে, তাহলে প্রথমেই আমাকে বলতে হবে 8.5 ফেডরিকো ফেলিনির। প্লিজ এখনই দেখে নিন, এটা একটা ইটালিয়ান সিনেমা, যেখানে দেখানো হচ্ছে যে একটা ডিরেক্টরস ব্লক দিয়ে যাচ্ছে। ডিরেক্টরস ব্লক বা রাইটার্স ব্লক কি জিনিস,
যখন কোনো একটা রাইটার কোনো একটা নভেল বা কিছু লিখতে পারছে না, তখন তাকে বলা হয় রাইটার্স ব্লক দিয়ে যা। এবং কোনো ডিরেক্টর যদি কখনো সিনেমা বানাতে চাইছে কিন্তু বানাতে পারছে না, তার আইডিয়া আসছে না বা আইডিয়া লিখতে লিখতে তার পছন্দ হচ্ছে না, এটাকে বলা হয় ডিরেক্টরস ব্লক। এবং 8.5 সিনেমাতে দেখানো হচ্ছে যে একটা ইটালিয়ান ফেমাস ডিরেক্টর, সে একটা সিনেমা বানাতে চায়, একটা পারফেক্ট সিনেমা বানাতে চায়, এবং সে তার বন্ধু ক্রিটিককেও তার গল্পটা বলছে, এবং সে বলতে না হচ্ছে না, এবং কিছুতেই সে সিনেমাটা বানাতে পারছে না, এবং তার যে ডিপ্রেশন, তার যে সোশ্যাল ফোবিয়া, তার যে অ্যাংজাইটি, এই টোটালটা নিয়ে হচ্ছে 8.5 সিনেমা। এবার এটা কিন্তু মেটা কীভাবে, কারণ মেটা রেফারেন্স জিনিসটাকে বুঝতে হয়। মেটা রেফারেন্স মানে নিজেকেই রেফারেন্স করা বা এমন কিছু যেটার সাথে অন্য কিছুকে কানেক্ট করানো হয়, মানে মেটা জোক যেটাকে বলি, জোকসের ভেতর জোক বা সিনেমার ভেতর সিনেমা, গল্পের ভেতর গল্প। এবারে 8.5 মধ্যে যে ডিরেক্টরটা যে প্রবলেমগুলো ফেস করছে সিনেমা বানানোর জন্য, ফেডরিকো ফেলিনিও কিন্তু নিজের লাইফে একটা মানে 8.5 বানানোর সময় বা তার আগে একটা দুটো সিনেমা বানানোর সময় সেম মানে একটা অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে দিয়ে গেছে, যে সে একটা পারফেক্ট সিনেমা বানাতে চাইছে, কিন্তু কিছুতেই ফেডরিকো ফেলিনি পারফেক্ট সিনেমা বানাতে পারছে না, এবং সেইখান থেকে সেই স্টোরিটা সে বানায় এবং 8.5 তৈরি হয়। এরকম আরেকটা বলতে হবে 2002 বা 2003, আমার এক্স্যাক্ট ডেটটা মনে নেই, অ্যাডাপ্টেশন বলে একটা সিনেমা আছে যেটা চার্লি কফম্যান লিখেছে, এবং আমার মনে হয় ওয়ান অফ দ্য স্মার্টেস্ট এবং বেস্ট রাইটার যদি হলিউডে থেকে থাকে সেটা হচ্ছে অ্যারন সরকিন আর চার্লি কফম্যান। ইটারনাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ড যারা দেখেছেন, দুর্ধর্ষ সিনেমা, যেখান থেকে সৃজিত একটা চিপ কপি করেছিল x= প্রেম। তো ওই সিনেমাটার যিনি রাইটার তার কথাই বলছি আমি। অ্যাডাপ্টেশন সিনেমাতে কি দেখানো হচ্ছে, যে চার্লি কফম্যান বলে ওখানে একটা ক্যারেক্টার আছে, তার একটা ভাই আছে ডনি কফম্যান বলে। এবারে চার্লি কফম্যান অরলিন্সের লেখা দ্য অর্কিড থিপ বলে বইটাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করছে সিনেমাতে, মানে ওটা নভেল। ওই নভেলটাকে সিনেমার মধ্যেই সিনেমা বানাবে বলে তার কাছে স্ক্রিন রাইটারটা মানে চার্লি কফম্যানের কাছে গেছে কলম্বিয়া পিকচার্স, এবং সে স্ক্রিন রাইটিংটা করতে পারছে না, বা তার ক্ষেত্রে ওই দ্য অর্কিড থিপের স্ক্রিন রাইটিংটা করা খুব দুরূহ হয়ে পড়ছে। সে প্রচুর স্ট্রাগল ফেস করছে এবং তার জীবনে আরও প্রবলেম, তার ভাইকে নিয়ে প্রবলেম, তার জীবনে ডিপ্রেশন আছে, তার জীবনে অ্যাংজাইটি আছে, তার জীবনে সোশ্যাল ফোবিয়া আছে, এবং এই যে প্রবলেমগুলো তার মধ্যে দিয়ে যাচ্ছে, এই ট্রানজিশন পিরিয়ডটা এবং তার যে একটা মানে স্ক্রিন প্লে লেখার যে স্ট্রাগলটা, এইটা নিয়ে কিন্তু অ্যাডাপ্টেশন মানে। এবং চার্লি কফম্যান রিয়েল লাইফেও কিন্তু এই স্ক্রিন প্লে লিখতে গিয়ে তার খুব একটা বেগ পেতে হয়, কারণ সে একটা জিনিয়াস মাইন্ড, কিন্তু তার এই প্রত্যেকটা গল্প লেখার সময় সে ভাবে যে একটা কোনো এমন কিছু লিখতে হবে যেটা আমি এখনও অবধি লিখিনি, এবং সেই জায়গা থেকে সে কিন্তু প্রায় ডিপ্রেশনের মধ্যে থাকে। তার সিনেমা সেইভাবে কখনো চলেনি এবং সে অনেক কটা ভালো সিনেমা বানিয়েছে, অনেক কটা ভালো সিনেমাতে সে লিখেছে, কিন্তু সে সারা জীবন স্ট্রাগল করে গেছে, এবং সেই স্ট্রাগলের কথা, তার মানসিক স্ট্রাগল এবং ফিজিক্যাল রিয়েল লাইফের স্ট্রাগলের কথাই কিন্তু এই অ্যাডাপ্টেশনেও দেখানো হচ্ছে। যে অ্যাডাপ্টেশনের ভেতর নিকোলাস কেজ ওই চার্লি কফম্যান এবং তার ভাইয়ের যমজ চরিত্রে অভিনয় করছে, এবং সে কিছুতেই দ্য অর্কিড থিপকে স্ক্রিন প্লেতে বাস্তবায়িত করতে পারছে না। এই স্ট্রাগলটা নিয়ে সেই সিনেমাটা। বা হোলি মোটরস যদি দেখেন, হোলি মোটরস লিও ক্যারাক্সের সিনেমা দেখতে পারেন, বিভৎস মানে মাথা ছিটকে যাবে এরকম সিনেমা। সেইখানে কিন্তু এই মেটাফিকশন দেখানো হচ্ছে, মানে একটা লোক সিনেমার হিস্ট্রির জার্নি দিয়ে যাচ্ছে এবং কনস্ট্যান্টলি ক্যারেক্টার প্লে করে চলেছে। বা জিগার থান্ডার XX যদি দেখে থাকেন এবছর, এটা একটা মেটাফিকশন সিনেমা, যেখানে সিনেমার ভেতরে একটা সিনেমা হচ্ছে এবং একটা লোক, একটা গ্যাংস্টার, সে ক্লিন্ট ইস্টউডের মতো একটা হিরো হতে চাইছে এবং প্রথম তামিলনাড়ুর ব্ল্যাক হিরো হতে চাইছে। যে সবকটা সিনেমায় কিন্তু কি সিনেমার মধ্যে গল্প চলছে, সিনেমার ভেতর সিনেমা চলছে। বা বার্ডম্যান, দুর্ধর্ষ সিনেমা, একটা সিনেমার মধ্যে যে একটা প্লে করার চেষ্টা করছে এবং তার মাথাতে কিন্তু তার বার্ডম্যান সত্তাটা যাচ্ছে এবং শেষে সে বার্ডম্যানে কনভার্ট হয়ে যাচ্ছে, জানলা থেকে ঝাঁপিয়ে পড়ছে, আকাশে উড়ে বেড়াচ্ছে তার মস্তিষ্কতে। এই সবগুলোই মেটাফিকশন। এই সিনেমাতেও আমি যদি বলি যে এই সিনেমার আগে আমাকে বুঝতে হবে কোথায় আমি দেখেছি ভালো সিনেমা একটা দেওয়ালে ভট্টাচার্যের, সেটা হচ্ছে ড্রাকুলা স্যার। ড্রাকুলা স্যারেতেও কিন্তু একটা মেটাফিকশন চলছে। অমল ক্যারেক্টারটা কোথায় এক্সিস্ট করে, একটা আন্দোলনে, নকশাল আন্দোলনে, যেটা ওর জীবনের সাথে ঘটছে না, সে একটা গল্প শুনেছে, তাকে ড্রাকুলা বলে খ্যাপানো হয়। তাহলে এই অমলের ক্যারেক্টারটা একটা নকশাল আন্দোলনের জন্য সেই ক্যারেক্টারটা লড়ছে, সেটা আমাদের অনির্বাণ ভট্টাচার্য ক্যারেক্টারটার মধ্যে মাথায় কনস্ট্যান্ট চলছে, এবং তাকে কিছু করে জাস্টিস দেওয়াতে হবে। সে অটোমেটিক তাকে ড্রাকুলা বলে বলে সে নিজের ড্রাকুলাতে ট্রান্সফর্ম হচ্ছে। এবং এই যে ইলিউশন, মানে তার মস্তিষ্কতে যেটা চলছে এবং রিয়েল লাইফে যেটা চলছে, এটা কোনো একটা পয়েন্ট থেকে ব্লার হয়ে যাচ্ছে। এবং এই মার্জিনালাইজ লোক যারা সমাজ থেকে দূরে চলে গেছে, যাদের উপর অত্যাচার হচ্ছে, এই ধরনের জিনিস কিন্তু তা মানে আমাদের দেবালয় ভট্টাচার্যের একটা অ্যাফেকশন আছে বা ফ্যাসিনেশন আছে বলতে পারি। এবং সেম জিনিস আমরা বাদামি হায়নার কবলতে দেখতে পাচ্ছি। এমন একটা ডিটেকটিভ যাকে বাঙালি দর্শকরা সত্যি করে ছুঁড়ে ফেলে দিয়েছে, কিন্তু ডিটেকটিভ জনরাটাকে ছুঁড়ে ফেলে দেয়নি। এইখানেই আমরা পাল্প ফিকশন, ট্যারেন্টিনো সিনেমার একটা মানে ট্রোপকে খুঁজে পাচ্ছি, যে পাল্প ফিকশনও কিন্তু এক্সপ্লয়টেশন বলে একটা জনরাকে ইউজ করা হয়েছিল। এক্সপ্লয়টেশন জনরাটা হচ্ছে যে এমন একটা জনরা যেখানে কোনো কিছু ট্রেন্ডি সাবজেক্ট নিয়ে একটা সিনেমা বা লিটারেচার লেখা হয়। মানে ভাবুন যে
যে ওই উইন্ডোজ যে ধরনের সিনেমা বানাচ্ছে বাকি সবাই ওই ধরনের সিনেমা বানাচ্ছে, কারণ ওটা ক্যাশ গ্র্যাব করার জন্য ভালো। তাহলে এটা একটা জনরাটা কি বাকিরা সবাই এক্সপ্লয়টেশন জনরাটার মধ্যে কিন্তু ট্যাপ ইন করছে। এইখানে আমরা দেখছি যেহেতু প্রচুরজন ডিটেকটিভ বানাচ্ছে, সেখান থেকে সোনাদা ক্যারেক্টারটা এলো, সেখান থেকে 12টা বছরে ফেলুদা তৈরি হচ্ছে, 4টে ব্যোমকেশ তৈরি হচ্ছে, ব্যোমকেশ ওটিটিতেও হচ্ছে, ব্যোমকেশ সিনেমা হলেও যাচ্ছে। তো এইখান থেকেই কিন্তু দেবালয় ভট্টাচার্য এই মানে পাল্প ফিকশনের ওই এক্সপ্লয়টেশন জনরাটাকে ইউজ করে নিজে থেকে একটা তৈরি করলো কি ডিটেকটিভ গল্প। কিন্তু দীপক চ্যাটার্জি কেন? কারণ হচ্ছে দীপক চ্যাটার্জি বাকি গোয়েন্দাদের থেকে আলাদা। মানে আমরা বাঙালি সমাজ ভাবি সে অ্যাকচুয়ালি গোয়েন্দা না, সে সুপার হিরো, কিন্তু অ্যাকচুয়ালি মাসদের জন্যই কিন্তু তাকে লেখা হয়েছিল। কারণ পাল্প ফিকশন রাইটার হিসেবেই স্বপন কুমার এই ক্যারেক্টারটাকে লিখেছিল, এবং সেই মাসদের কাছে কিন্তু কখনই মানে আমি আমার একজন পরিচিত কাছে শুনেছি, নাম নেবো না, তারা লুকিয়ে লুকিয়ে পড়তো, তারা এনজয় করতো, কিন্তু সবারই সামনে পড়া যেত না। কারণ কি তখন তাকে বিচার করা হতো যে তার টেস্ট কেমন, সেই ধরনের গল্প পড়ে। মানে অনেকটা আপনারা বলতে পারেন চেতন ভাগাতে গল্প পড়ার মতো। আপনার মানে যদি কভার্ডে বা আপনার যদি বুক সেলফে থেকে চেতন ভাগাতে বই দেখে, তুই দস্তয়েভস্কি পড়বি, তুই রবীন্দ্রনাথ পড়বি, তুই শেক্সপিয়ার পড়বি বা চেকআপ পড়বি, তুই চেতন ভগত পড়ছিস, এরকম ফালতু একটা কমার রাইটার যার মানে কোনো গল্পতে ডেপথ নেই। এই যে বিচারটা আমাদের সারাক্ষণ থাকে, এই দীপক চ্যাটার্জিকে পড়ার সময় বিচারটা ছিল, এই জিনিসটাকে ভাঙার জন্যই কিন্তু দেবালয় ভট্টাচার্য ওই ক্যারেক্টারের যে মার্জিনালাইজেশন, ওই যে রাইটারের যে মার্জিনালাইজেশন, ওই জিনিসটাকে কিন্তু এই সিনেমাতে ধরার চেষ্টা করেছে। এবং এইখানে মেটাটা দেখুন, মেটা রেফারেন্স এখানেও শেষ হয়নি। আবির চ্যাটার্জিকে কাস্ট করেছে এই ক্যারেক্টারটা করার জন্য। আবির চ্যাটার্জি কী কী করেছে? ফেলুদা করেছে, ব্যোমকেশ করেছে, সোনাদা করেছে, এবং সবকটাতেই সফল হয়েছে। এমন একটা অ্যাক্টার যে সবকটা ভালো ভালো মানে পূজিত ডিটেকটিভগুলো করেছে, সে এবার এমন একটা ডিটেকটিভ করছে, এমন একটা ডিটেকটিভের রোল করছে যাকে বাঙালি ছুঁড়ে ফেলে দিয়েছে। এবং সেই ডিটেকটিভটা গিয়ে মানে আবির চ্যাটার্জি দীপক চ্যাটার্জি হয়ে বলছে যে আমি কেস সলভ করতে পারবো না, ওই ডিটেকটিভগুলোকে ডাকো যারা বাংলাতে আজ পর্যন্ত পুজো হয়ে এসেছে, আমাকে ডাকছো কেন? এবং এই স্বপন কুমারের মস্তিষ্ক থেকে তার ক্যারেক্টারের সাথে যে কথোপকথন, যে ইন্টারাকশনটা চলছে, যে কনস্ট্যান্ট ডায়লেমা, যে ফাইটটা চলছে, এই জিনিসটাই কিন্তু সিনেমাতে এক্সপ্লোর হবে। এবং সেখান থেকে নানারকম পোর্শন, সমাজের নানারকম জায়গাগুলোকে কিন্তু দেবালয় ভট্টাচার্য একটা এক্সপিরিয়েন্স করাতে চাইছে। এবং আমার মনে হচ্ছে যে হিউমার পোর্শনগুলোতে সাধারণ দর্শক খুব মজা পাবে। এবং এই যে মানে কলকাতাকে অন্যভাবে দেখানো, সেটা কিন্তু একটা ডেলিবারেট প্রসেস। একটা ইন্টারভিউতে দেবালয় ভট্টাচার্য বলেছে, দেখবেন যে আমরা কলকাতাকে একই ধরনের দেখতে দেখতে, হলুদ ট্যাক্সি, সেই মানে হাওড়া ব্রিজ, সেই একই জায়গাতে ফুলের মার্কেট দিয়ে যাওয়া আসা, সেইখান থেকে সে চেয়েছে আমি কলকাতাকে অন্যভাবে দেখাবো। সেটা তার একটা মানে নিজস্ব চয়েস, এবং সেইটাকে আমি পুরোপুরি অ্যাপ্রিসিয়েট করি। দারুণ কালার গ্রেড করা, দারুণভাবে ডিজাইন করা, শর্ট ডিজাইন হেভি করে করা হয়েছে। এবং তার মূল কারণ আমার মনে হয় কালার গ্রেডগুলো করা বা এক একটা কালারকে এক একটা মানে টোনে ইউজ করা, তার নিশ্চয়ই কোনো না কোনো রেফারেন্স থাকবে, কখন কোনটা মানে রিয়ালিটিতে চলছে, কোনটা ইলিউশনে চলছে, রিয়ালিটি আর ফিকশনের লাইনটাকে ব্লার হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো কিন্তু ইউজ হবে। এবং আমার মনে হয় স্বপন কুমার একটা টাইম আসবে যখন সে রিয়ালিটি আর ফিকশনের মধ্যে কোনো তফাৎ করতে পারবে না, এবং এই ব্লার পোর্শনটার মধ্যেই পুরো সিনেমাটা বিচরণ করতে থাকবে। এবং এই জায়গাতেই দেবালয় ভট্টাচার্য নিজের ভয়েসটাকে কী করে এস্টাবলিশ করে, সেই মার্জিনালাইজ লোকদের কথা, এবং এক্সপ্লয়টেশনের যে জনরা, এবং ক্যাশ গ্র্যাবিং করার জন্য যেইভাবে সিনেমাকে ইউজ করা হচ্ছে বা আর্টকে ইউজ করা হচ্ছে, এবং কনস্ট্যান্টলি ডিটেকটিভকে ইউজ করা, এবং বাঙালি ইন্টেলেকচুয়ালদের যে কালচারের নাম করে নতুন কিছুকে অ্যাকসেপ্ট না করা, এই সব কিছু নিয়ে কিন্তু সিনেমাটা ডিল করবে। এবং আই এম কোয়াইট এক্সাইটেড এই ধরনের একটা সিনেমা দেখার জন্য, যে এত কিছু নতুন ট্রাই করছে। এবং সত্যি বলছি মানে ড্রাকুলা স্যারের পর আবার একটা ভালো সিনেমা আসতে চলেছে, কারণ আমাদের এখানে তো নতুন এক্সপেরিমেন্টাল সিনেমা হয় না, নতুন ধরনের সিনেমা হয় না। আর আমার তো এটা বলাই ভুল যে এটা কমার্শিয়াল সিনেমা। দেবালয় ভট্টাচার্য বলছে এটা মাসদের জন্য সিনেমা, কারণ কখনোই এই যে ক্যারেক্টার আবির চ্যাটার্জি না, দীপক চ্যাটার্জি, যেটা আবির চ্যাটার্জি প্লে করছে, এটা একটা মেটা রেফারেন্স। তো দীপক চ্যাটার্জি ক্যারেক্টারটা মাসদের জন্যই লেখা, স্বপন কুমার মাসদের জন্যই লিখেছে, মাসরাও এনজয় করবে। কিন্তু তার মধ্যে থেকে যেই টুইস্টগুলো, যে ভাবুন একটা হিরো আসছে, বৃষ্টি পড়ছে, বা সে প্রেম করছে, এগুলো মাস্ট এনজয় করে না। দু হাতে বন্দুক, এক হাতে টর্চ, দু হাতে বন্দুক, সেখান থেকে গোলাপ বেরোচ্ছে, মানে এরকম মোমেন্টস কিন্তু প্রচুর আছে। কিন্তু তার ভেতরে যে আমি দেবালয় ভট্টাচার্যের ভয়েসটা আমি জানতে চাই যে অ্যাকচুয়ালি কোন কোন পোর্শনগুলো সমাজে টাচ করছে, এবং সে কতটা ম্যাচিওর হয়েছে ড্রাকুলা স্যার থেকে বাদামি হায়নার কবলেতে। তো এই ছিল আমার ভিডিওটা খুব লম্বা হয়েছে জানি, এবং আমি প্রচুর বেশি বকে ফেলেছি। আপনাদের যদি কোনো জায়গায় পছন্দ না হয় সেটা আমাদের কমেন্টে জানাতে পারেন। আর আপনার যে জায়গাগুলো আপনার দেখে মনে হয়েছে, আপনার কি আর কি রেফারেন্স ধরতে পেরেছেন, আমি আরও কিছু পেরেছিলাম, আমি হয়তো একটা না বলছি বলে আমি সবকটা মাথায় নেই কারণ স্ক্রিপ্ট লিখি না আমি।
তো ওটা আমাদের কমেন্টে জানাবেন, আর চেষ্টা করবো এই ধরনের আরও ভিডিও করার এবং আরও ডিটেলসে নানা রকম জনরাকে এক্সপ্লেন করার। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।